ওকে, নাও উই আর রেকর্ডিং দ্য সেশন। সো একটু দেখি আমরা আজকের টপিকটা কি। আমরা আজকে দেখব সেন্টেন্স। সেন্টেন্সের কি কি টাইপস আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো এই তিনটা টাইপস আমরা দেখব। এর ভিতরে সিম্পল নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া আছে, কম্পাউন্ড নিয়ে আইডিয়া আছে, কমপ্লেক্সটা আমরা একটু ভালোভাবে শিখবো। কমপ্লেক্সে আমরা একটু বেশি ফোকাস করব, কেননা কমপ্লেক্সটা আমাদের ইউজ করা লাগবে। কোথায় ইউজ করা লাগবে? আইএলস এর রাইটিং রাইটিং মডিউলে কমপ্লেক্স সেন্টেন্স লিখতেই হবে আপনার, মাস্ট। এটা ছাড়া হবে না। দেন হচ্ছে স্পিকিং। স্পিকিং মডিউলেও কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে, কেননা স্পিকিং এ মার্কিং থাকে GRA, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। রাইটিং এ মার্কিং থাকে GRA, সেম। সো এইসব জায়গায় যদি কমপ্লেক্স সেন্টেন্স না লিখতে পারি, আমাদের GRA এর স্কোরটা বুস্ট হবে না। ওকে, GRA তে যদি আমরা 5 পেয়ে যাই, তাহলে ওভারঅল স্কোর ডিগ্রেড হবে। এই জন্য সেন্টেন্সের টাইপ শেখা অবশ্যই জরুরি। ওকে, সো আজকে আমরা কি শিখবো বা কোন বিষয়টাতে ফোকাস করবো, এটা একটু দেখি। যেমন সিম্পল কম্পাউন্ড নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, আমি একটু কমপ্লেক্সটাকে ফোকাস করব। কারণ সিম্পল কম্পাউন্ড আপনাদের একটু দেখায় দিলেই ধরে ফেলবেন। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এতদিন দেখে আসছি অনেকগুলা কনজাংশন দিয়ে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স লেখা হয়। এখানে যেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, টাইম, রিজন, কন্ডিশন অনেক কিছু আছে, কিন্তু এই যে হোয়াইল, এখানে দেখি আইএলটিএস এ সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? হোয়াইল। তারপর ইউজ হয় হোয়ারেস। হোয়াইল আর হোয়ারেস এর পার্থক্য কি, ডিফারেন্স? খুব কম জায়গায় এইসব বিষয় আমরা দেখি। দুইটাই কন্ট্রাস্ট করে, দুইটাই আমাদের কন্ট্রাস্ট করবে, কিন্তু এগুলার ডিফারেন্সটা কি? হোয়াইল হোয়ারেস বসলে কখন আমরা কমা দিব, কখন আমরা কমা দিব না, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আগে পরে কখন বসলে কখন আমরা কমাটা দিতে হবে, এইসব বিষয়ে সবচেয়ে বেশি ক্যান্ডিডেটরা ভুল করে থাকে। সো এই জন্য এখানে কিছু কমন এক্সাম্পল দেওয়া আছে। ওয়াইল সামনে দেওয়া আছে, আবার মাঝখানেও দেওয়া আছে, কখন কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। ওয়াইলের আগে কেন কমা হয়েছে এখানে, আর সামনে বসলে কেন একটা ক্লোজের পরে কমা হয়, এই জিনিসগুলো একটু দেখবো। কারণ রাইটিং এ সবসময় আমরা এগুলা জানি। আমি আজকের ক্লাস দেখা দিলে এগুলো সবাই লিখতে পারবে, বাট পাংচুয়েশনের সাথে কানেক্ট করে লিখতে গেলে একটু এফোর্ট দেওয়া লাগবে, একটু বুঝতে হবে ব্যাপারগুলো ডিপলি। ওকে, লেটস সে। আচ্ছা, ফার্স্ট অফ অল, সেন্টেন্স গুলো যে ছোটবেলায় চেঞ্জ করতাম, এই 3 রকম ভাবে, একরকম দেওয়া থাকতো, 3 রকম ভাবে আমরা চেঞ্জ করতাম। সো ফার্স্টে সিম্পলটা একটু দেখি। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একদম সিম্পল কিছু থাকে, যেমন আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং। এখানে বোঝার মতো কিছু নাই, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর কিছুই না। এই জন্য এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কমপ্লিট আইডিয়া, যেটা এখানে বলা আছে, এক্সপ্রেস আ কমপ্লিট আইডিয়া, একটা সুন্দর আইডিয়া দিবে। এখানে মানে অর্ধেক কোন আইডিয়া দিবে না, যেমনটা ডিপেন্ডেন্ট ক্লজে থাকে। শি রানস ফাস্ট, দ্য ডগ বার্কড লাউডলি, এরকম ইজি কিছু আইডিয়া এখানে দিবে। ওকে, সো সিম্পল ক্লজ লিখার মতো কিছু নাই বা বলার মতো কিছু নেই। আমরা এই ডেইলি কনভারসেশনে সিম্পল সেন্টেন্স অনেক বেশি ইউজ করি। কম্পাউন্ড সেন্টেন্সটা একটু দেখি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কাহিনীটা কি হয়, এখানে বলা আছে কম্প্রাইজেস মানে ইনক্লুডেড টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ক্লজ থাকবে কয়টা? দুইটা। দুইটা ক্লজ থাকবে, আর দুইটা ক্লজ কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। দুইটা ক্লজই স্বাধীন। মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের ডিফারেন্স কেউ বলতে পারবো আমরা? কারো আইডিয়া আছে? মনে আছে ছোটবেলায় যে পড়ছিলাম একদম ছোট থাকতে? ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এনি আইডিয়া, এনিওয়ান? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে দুইটা সেন্টেন্স আলাদা লিখলেও এটা মিনিং থাকবে, কোনো একটা মিনিং থাকবে। আচ্ছা, যেমন হি ইজ অনেস্ট, আবার যদি বলি যে হি ইজ পোর, বাট আমরা এখানে একটা কনজাংশন দিয়া দুটাকে একসাথে করে দিতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, না, হ্যাঁ, অনেকটা কাছাকাছি একদমই হইছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো হচ্ছে আলাদা একটা সেন্টেন্সের অর্থ দিবে, একটা মিনিং দিবে। বাট ডিপেন্ডেন্ট যেগুলো, সেগুলো অর্থ দিবে না। একটু পরেই যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টে। আগে একটু কাহিনীটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? এইগুলা। কনজাংশন হচ্ছে 2 রকম হয়, একটা কোঅর্ডিনেটিং, একটা সাবঅর্ডিনেটিং। কম্পাউন্ড সেন্টেন্সে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কমপ্লেক্সে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইটা মনে রাখার কোনো দরকার নাই, এটা আমাদের আইএসএ কোথাও অবজেক্টিভ আসবে না। জাস্ট একটু বোঝানোর জন্য বা দেখানোর জন্য বললাম। এই জিনিসগুলো নিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো দিয়ে আপনার কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারবেন। এখন কেন কম্পাউন্ড সেন্টেন্সকে আমি তেমন বেশি প্রায়োরিটি দিব না, কারণ ফর, অ্যান্ড, নর এগুলো দিয়ে আপনি এমনি একটা সেন্টেন্স লিখতে পারবেন। এটা আপনার বোঝা লাগবে না। এমনি একটা সেন্টেন্সে আমরা বাট ইউজ করি না, এমনি ফর ইউজ করি না, ফর দেওয়া। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স আলাদা করে দেখানোর কিছু নাই, বাট ফাংশনটা বুঝে রাখি, তাহলে একটু ইজি লাগবে।
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো একটা সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশনটা বা এই যে এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে, এরকম একটা গ্যাপ থাকবে, আগে পরে দুটা লাইন হবে। এইভাবে করে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। আবার কিভাবে হয়? এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে সামনে থাকবে, মাঝখানে সেমিকোলন থাকবে, তারপর থাকবে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে মাঝখানে যে কনজাংশনটা থাকবে এইখানে কনজাংশন হইতে পারে, কনজাংশন বসতে পারে, ফর এন্ড বাট বসতে পারে, আবার সেমিকোলনও বসতে পারে। দুই রকম ভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি। সো একটু এক্সাম্পল দেখি, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে দেওয়া আছে কি, শি লাইকস কফি বাট হি প্রিফার্স টি। এই যে আমরা মাঝখানে বসাইছি কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে আমরা মাঝখানে বসাইছি, আগে পরে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেই দিছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তার মানে শি লাইকস কফি এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না। আমি যদি একটুক বাদ দেই, এটুক আমার দরকার নাই, শি লাইকস কফি একটা সেন্টেন্স হয়। আবার যদি আমি একটা কাজ করি যে শি লাইকস কফিকে বাদ দিব, হি প্রিফার্স টি কে নিব, তাহলেও কিন্তু এটা একটা আলাদা মিনিং দেবে। তার মানে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলা কারোকে ধরে বসে না। সো কম্পাউন্ড সেন্টেন্সটা এইভাবে গঠিত হবে। এখন আমি যদি বলি যে আমি ক্লজ দিব না, তাহলে আপনি সেমিকোলন দিয়ে লেখেন, সেমিকোলন দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারবেন। নর্মালি মানুষ এগুলা লিখবে না। সো আপনি যদি লেখেন, আপনি হয়তোবা অবশ্যই প্রিভিলেজ থাকবে, সেমিকোলন দিয়ে লিখতে পারবেন কনজাংশন ছাড়া। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে গেলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, কখনো ডিপেন্ডেন্ট ক্লজ দিবেন না। হি স্টাডিড হার্ড, হি পাস দ্য এক্সাম। সে অনেক পড়ালেখা করছে, সে পরীক্ষায় পাস করছে, ফাইন। দুইটা সেন্টেন্সে আলাদা মিনিং দিবে, এইটাকে বাদ দিলে এটা মিনিং দিবে, আর এটাকে বাদ দিলে এটা মিনিং দিবে। তো এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপার। কম্পাউন্ড সেন্টেন্স আমরা এইগুলা দিয়ে লিখতে পারি। এগুলোর ভিতরে সবচেয়ে পপুলার যেগুলো, সেগুলো হচ্ছে ফর, এন্ড, বাট। এগুলা দিয়ে লিখবেন। বাকিগুলা আমিও এতটা পড়ি নাই, আসলে লাগে না এত কিছু। তো এগুলো দিয়ে নর্মালি লেখার ট্রাই করবেন, এত বেশি পড়ার দরকার নাই, কম পড়বেন, বাট পড়ার মতো আসলে পড়তে হবে আর কি। ওকে, সো এইখানে হচ্ছে কিছু নোট দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়ে ফেলতে পারেন। আমি কমপ্লেক্স সেন্টেন্সে শিফট হব। এনি কোশ্চেন এনিওয়ান অ্যাবাউট সিম্পল এন্ড কম্পাউন্ড সেন্টেন্স? যা দেখাইলাম এতক্ষণ সিম্পল এন্ড কম্পাউন্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। ওকে, আমি এখন একটু কমপ্লেক্স সেন্টেন্সে যাই। কমপ্লেক্স সেন্টেন্সটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। নর্মালি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট থাকে, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। এভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন হয়। আর কনজাংশন বলছিলাম একটু আগে, স্পেলিংটা ভুল করছি, ওকে নো প্রবলেম। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং। এখন সাবঅর্ডিনেটিংটা কোথায় বসবে? এই কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিংটা বসবে, আর কোঅর্ডিনেটিংটা কম্পাউন্ড সেন্টেন্সে বসবে। সো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা দেওয়া আছে সুন্দর করে, পিডিএফটা দিয়ে দেবো, একটু দেখে ফেলতে হবে ভালো করে। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স দুইভাবে আমরা লিখতে পারি, স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার 2। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে দিতে পারি, সাবঅর্ডিনেটিং কনজাংশন মাঝখানে দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ দিতে পারি। যেহেতু একটা ক্লজ ডিপেন্ডেন্ট থাকবে আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট, এরকম দুইটা থাকবে। সো কনজাংশনটা আমরা মাঝখানে দিয়ে ইন্ডিপেন্ডেন্টটা আগে দিতে পারি, ডিপেন্ডেন্টটা পরে দিতে পারি, এইটা একভাবে। আবার যেটা করতে পারি, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা একদম প্রথমে দিতে পারি, প্রথমে দিয়ে ডিপেন্ডেন্ট কমা ইন্ডিপেন্ডেন্ট এইভাবে লিখতে পারি। সো একটু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এইখানে বলা আছে কি, বিকজ শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি। তার মানে এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার লিখছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিভাবে বুঝলাম এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিছি? কারণ বিকজটা কই আছে? এই যে এখানেই আছে, রিজন, যখন রিজন দেখাবে। সো বিকজটা তার আগে দিয়ে লিখছি, বিকজ শি ওয়াজ টায়ার্ড। এখন বিকজ শি ওয়াজ টায়ার্ড এইটা কি আমাকে কোনো মিনিং দেয়? এইটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কেউ একটু বলবেন এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? উইথ রিজন। ডিপেন্ডেন্স। কারণ এটা হচ্ছে, হ্যাঁ, কারণ শুধু সে টায়ার্ড এটা হয় না। কি জন্য টায়ার্ড এটার একটা কারণ রাইট, রাইট, অ্যাকুরেট, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। শি ওয়েন্ট টু বেড আর্লি, সে আগে বিছানায় যায় বা গিয়েছে, ফাইন, এটা একটা মিনিং দেয়। কারণ সে টায়ার্ড, এটা কোনো মিনিং দেয় না, কারণ সে টায়ার্ড ছিল, পরে কি? কিছুই নাই। সো এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমি দুইটা ক্লজ কি পাইছি এখানে? এখানে আমাদের বলা ছিল দুইটা ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। সো দুইটা ক্লজ আমি এখানে লিখছি। আর কি থাকবে এখানে? কনজাংশন। কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রথমে দিয়ে দিছে।
সো আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা এরকম। ওকে, সো এখন সাবঅর্ডিনেট কনজাংশন মাঝখানে দিয়ে কিভাবে এটা একটু দেখি। শি ওয়েন্ট টু বেড আর্লি, নিচে নামে, শি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড। সে আগে বেডে গিয়েছিল কারণ সে টায়ার্ড ছিল। সো এইখানে করছি কি, সাবঅর্ডিনেট কনজাংশনটা মাঝখানে দিছি। আগে কি দিছে আমার এইখানে, একটু বলেন তো কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? She was tired, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বিকজ শি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে কারণ স্ট্রাকচার বলেই দিছে দুই রকম ভাবে হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সামনে থাকবে আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সামনে থাকবে। সো এটাই ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন সামনে, সো এখানে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সামনে থাকবে। শি ওয়েন্ট টু বেড আর্লি আর বিকজ শি ওয়াজ টায়ার্ড, তার মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই দুইভাবে আমরা সুন্দর করে লিখবো একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে হচ্ছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, কারো কোনো কোশ্চেন কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে? আমি আরো কিছু দেখাবো অবশ্য, বাট কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। ওকে, নো কোশ্চেন। সো আমরা একটা দেখি, অলদো ইট ওয়াজ রেইনিং উই কন্টিনিউড প্লেইং। সো এখানে করছে কি, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা একদম সামনে ছিল, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সামনে দিয়ে তারা একটা ডিপেন্ডেন্ট ক্লজ মেক করছেন। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা খেলতেছিলাম। সো আমরা খেলতেছিলাম ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ডিপেন্ডেন্ট, এখানে কনজাংশন, আমার কমপ্লেক্স সেন্টেন্স পারফেক্টলি হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা এরকমই। আমি একটু পরে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখাবো কিভাবে আইএলসের মেইন মেইন এসেগুলোতে এরকম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়। সো ওইগুলো একটু দেখালে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমি যেই পেজে আগাচ্ছি, পেজটা কি ঠিক আছে নাকি বেশি লাগতেছে কারো কাছে? যদি কারো বুঝতে প্রবলেম হয় একটু বললেন, আমি একটু স্লোলি যাব। ঠিক আছে। ওকে, সো আজকে ক্লাসটা একটু বেশি কিছু দেখাতে হবে, এই জন্য আজকের পেজটা একটু বেশি, একটু ফাস্ট আগাচ্ছি। ওকে, সো আমরা এখন একটু এক্সাম্পল আরেকটা দেখি। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম সেম অ্যাজ লাইক অ্যাজ প্রিভিয়াস। এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিছে, এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ উইল পাস দ্য এক্সাম। তো এখন এইখান থেকে আমরা কি কি পড়বো, কোনগুলো বেশি লাগবে, কোনগুলো ইউজেস আইএলটিএস এ সবচেয়ে বেশি? এখানে while, whereas, because, although, though, এই যে এখানে কয়টা দেখাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ইউজেস সবচেয়ে বেশি আইএলটিএস। এই পাঁচটা যদি পড়েন, নর্মালি আপনি যে কোনো এসে লিখে দিয়ে আসতে পারবেন খুব সুন্দরভাবে উইথ গুড ব্যান্ড। সো আগে এই পাঁচটা শিখবেন, তারপর যদি ভাবেন না অন্যগুলোতেও আপনি ডাইভার্ট হতে চান, আপনি আরো শিখবেন, তাহলে শিখতে পারেন, কোনো প্রবলেম নাই। নর্মালি আমি এই পাঁচটা ছয়টা দিয়েই শেষ করে ফেলছিলাম, এত বেশি আসলে লাগে না। এখন আমরা একটু দেখবো হোয়াইল, হোয়ারেস, এই দুইটা জিনিস সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট রোল প্লে করবে আইএলটিএস এ হোয়াইল এবং হোয়ারেস। আইএলটিএস এর রাইটিং এ একটা লাইন লেখাই লাগবে হোয়াইল দিয়ে, অবশ্যই লেখা লাগবে। ওকে, সো এখন একটু আসি হোয়াইল, হোয়ারেস। এর আগে একটা জিনিস আমি একটু দেখায় আসি। ওকে, এই জায়গাটাতে এখানে একটা কমা বসছে। এখন এই কমা বা এগুলো আমরা তেমন গুরুত্ব দিয়ে দেখি নাই আগে, এখন থেকে একটু দেখবো। যখন আমার ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে চলে আসবে, ডিপেন্ডেন্ট ক্লজ যখন সামনে চলে আসবে, তখন ওই ক্লজটা শেষে আমার কমা দিতে হবে। ওই ক্লজটা শেষ করে আমি একটা কমা দিব। ওকে, তারপরে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাবো। এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে, একটু ক্লিয়ারলি বুঝতে হবে। ডিপেন্ডেন্ট ক্লজটা যখন সামনে আসবে, বিকজ শি ওয়াজ টায়ার্ড, ডিপেন্ডেন্ট ক্লজ কখন সামনে আসবে, যখন কনজাংশন থাকবে। কনজাংশনটা যখন থাকবে তখনই তো বুঝবেন যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে কনজাংশনটা আছে, সো তার মানে আমার এই ক্লজের পরে কমা দিতে হবে, তারপর আমার অন্য একটা ক্লজ লিখতে হবে। আর যখন কাহিনী হবে এরকম, শি ওয়েন্ট টু বেড আর্লি, সে বিছানায় আগে গিয়েছিল বিকজ শি ওয়াজ টায়ার্ড। যখন কনজাংশন আমার থাকবে মাঝখানে কনজাংশন আগে থাকলে কমা হচ্ছে ক্লজের পরে, আর কনজাংশন মাঝখানে থাকলে নো কমা, কোনো কমা নাই সেন্টেন্সে, যেমনটা এই সেন্টেন্সে কোনো কমা নাই। ওকে, সবসময়
হোয়াইল আর হোয়ারেজ বাদে এই রুল অ্যাপ্লিকেবল হবে। হোয়াইল হোয়ারেজ আমি দেখা দেব একটু পরে। নর্মালি অন্য সকল কমপ্লেক্স সেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কনজাংশন আগে থাকবে ক্লজের পরে কমা, আর যখন কনজাংশন মাঝখানে থাকবে তখন কোনো কমা নাই। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এটাতে? নাকি আরেকবার বলা লাগবে? সিম্পল, জাস্ট কনজাংশন আগে থাকলে ওই ক্লজটা শেষে কমা দিব, আর যদি কনজাংশনটা আমার মাঝখানে থাকে মাঝখানে দিয়ে লিখে আমি দুইভাবেই লিখতে পারবো। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। যেহেতু রাইটিং আপনি লিখবেন, স্পিকিং এ তো কমার কোনো ঝামেলা নাই। রাইটিং এ যেহেতু আপনি লিখবেন সেহেতু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। কনজাংশন মাঝখানে থাকলে কমা দরকার নাই, আর ফার্স্টে থাকলে ওই ক্লজ শেষেই কমা দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা চলে ইয়েস বলি যে রিটেনে আমরা কম্পিউটার টাইপিং না তো হাতেই তো লিখতে হয় না আইএলটিএস এ। আইএলটিএস দুই রকম ভাবে আপনি দিতে পারবেন, পেপার বেসড, কম্পিউটার ডেলিভার্ড, দুই রকম যার ভাবে যায়। টাইপিং স্পিড বেশি তারা হচ্ছে কম্পিউটারে মানে চাপ বেশি করবে। ওকে ওকে অলরাইট, দুই রকম এক্সামই দিতে পারবেন, পেপার বেস, কম্পিউটার ডেলিভার্ড। কম্পিউটার ডেলিভার্ডে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি পাবেন ইফ ইউ আর ইউজ টু উইথ আ কম্পিউটার। ওকে, সো এখন একটু দেখি হোয়াইল হোয়ারেজ দিয়ে আসলে কি মিন করে। নর্মালি এই দুইটা ইউজ হয় কোন ক্ষেত্রে? কন্ট্রাস্ট করার ক্ষেত্রে। নর্মালি মানুষ এই জন্য ইউজ করে যখন কন্ট্রাস্ট কোনো একটা ইনফরমেশন দিতে হবে, কন্ট্রাস্ট কথাবার্তা বলা লাগবে, তখন হোয়াইল আর হোয়ারেজটা ইউজ হয়। এখন তাহলে দুইটা কেন? হোয়াইল এক জায়গা, হোয়ারেজ এক জায়গা, দুইটা কেন? নর্মালি বেশিরভাগ জায়গায় আপনি দুইটার যে কোনো একটা দিলেই রাইট হবে, বাট আরো ডিপলি যদি আমরা একটু জানতে চাই তাহলে একটু দেখি যে আসলে ঘটনাটা কি। হোয়াইল কন্ট্রাস্ট করবে, ঠিক আছে, ফাইন, মানে বিপরীত ইনফরমেশন দিবে, বাট এরা টাইম রিলেটেড ইনফরমেশনও দিবে। সাপোজ এখানে যদি আমি দুইজনকে নেই, এখানে কে আছে, কারা আছে, সাপোজ হিমেল আর হচ্ছে ফাল্গুন, সাপোজ দুইজন। এখন আমি যদি বলি হিমেল হচ্ছে ঘুমাচ্ছে, অপরদিকে বা হোয়াইল ফাল্গুন কাজ করতেছে, সো এটা একটা টাইম রিলেটেড কন্ট্রাস্ট। হিমেল ঘুমাচ্ছে, ফাল্গুন কাজ করতেছে, ফাইন। এখন যদি বলি আমি ঢাকা সিটিতে বিল্ডিং এর পরিমাণ অনেক বাড়তেছে, হোয়ারেজ বা হোয়াইল গ্রামে বিল্ডিং এর পরিমাণ অনেক কমতেছে, তখন ওইটা হবে ডিরেক্ট কন্ট্রাস্ট। একটা হচ্ছে সরাসরি কন্ট্রাস্ট, বিপরীত বাড়া কমা উঠানামা। একটা হচ্ছে টাইম রিলেটেড কন্ট্রাস্ট, যে একজন এটা করতেছে আরেকজন ওইটা করতেছে। কন্ট্রাস্ট হয় দুই রকম। সো হোয়াইল দিয়ে আমরা দুই রকম কন্ট্রাস্টই করতে পারি, বাট ইফ ইউ আর টকিং অ্যাবাউট হোয়ারেজ দিয়ে একরকম কন্ট্রাস্ট করা যায়, শুধুমাত্র সলিড কন্ট্রাস্ট, সলিড বিপরীত। এইখানে কোনো টাইম রিলেটেড কন্ট্রাস্ট হবে না। ওকে, এই দুইটা জিনিস করা যায়। সো হোয়াইল হোয়ারেজের প্রপার ইউজেসটা আরো বেশি ক্লিয়ার হবে এক্সাম্পল দেখার মাধ্যমে। While the number of students studying abroad significantly over last decade, enrollment in local universities remained relatively stable. Okay, যেখানে স্টুডেন্ট বাইরে পড়ালেখা করতেছে এটা বাড়তেছে, ওভার দ্য লাস্ট ডিকেড এনরোলমেন্ট ইন লোকাল ইউনিভার্সিটিজ রিমেইন রিলেটিভলি স্টেবল। লোকাল ইউনিভার্সিটিতে এনরোলমেন্টটা স্টেবল আছে। বাইরে পড়ালেখার জন্য অনেক স্টুডেন্ট বাড়তেছে, তারা বাইরে যাচ্ছে, কিন্তু লোকাল ইউনিভার্সিটিতে মোটামুটি স্টেবলই আছে। তো এখানে একটা কন্ট্রাস্ট হয়েছে। সো হোয়াইল দিয়ে বলছিলাম দুই রকম কন্ট্রাস্টই হবে। ওকে, সো হোয়াইল আমরা দুই জায়গাতে, সব জায়গাতে হোয়াইল ইউজ করতে পারবো, বাট হোয়ারেজ ইউজ করতে হলে আপনার কনসার্ন থাকতে হবে। একদম সলিড কন্ট্রাস্ট না হলে হোয়ারেজ ইউজ করা যাবে না। আর হোয়াইল আমরা দুই জায়গাতে ব্যবহার করতে পারবো। দ্য সেলস অফ ইলেকট্রিক কার সার্জড ইন 2023 হোয়াইল ট্রেডিশনাল গ্যাসোলিন ভেহিকেল সেলস কন্টিনিউ টু ডিক্লাইন। তার মানে এখানে কি সার্জ মানে বাড়ছে, ইলেকট্রিক কার্স বেড়ে গেছে সেলসটা, আর গ্যাসোলিন ভেহিকেল ডিক্লাইন হয়েছে, কমছে। তার মানে এখানে হোয়াইল ছাড়া আমি হোয়ারেজ দিতে পারতাম না, আমার কোনো প্রবলেম হইতো, কোনো সমস্যা হইতো না, কারণ হোয়ারেজ দিয়ে সলিড কন্ট্রাস্ট করতে পারি। Some countries have already achieved their renewable energy targets, whereas others are still heavily dependent on fossil fuel. So এখানে কিছু কান্ট্রি অ্যাচিভ করে ফেলছে, কিছু কান্ট্রি এখনো ডিপেন্ডেন্ট আছে। While urban areas এইভাবে সবগুলা সেম ভাবে যখনই বিপরীত একটা কথা থাকবে, কন্ট্রাস্ট কোনো একটা ইনফরমেশন থাকবে, তখন আমাদের হোয়াইল আর হোয়ারেজ দিয়ে এটা লিখতে হবে।
বিপরীত কথা যদি বলতে চাই, এক জায়গায় বাড়তেছে আরেক জায়গায় কমতেছে, এক জায়গায় এই কাজ হচ্ছে অপর জায়গায় ওই কাজ হচ্ছে, তখন আমাদের এই দুইটা ওয়ার্ডের একটা নিয়ে আসতে হবে। কারণ তখন আপনি বিকজ হয়তো বলতে পারবেন না, তখন হয়তো অলদোটা দিতে পারবেন না। ওকে, তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। এখন আমাদের আইএলসে রাইটিং টাস্ক ওয়ানে গ্রাফ দিবে, চার্ট দিবে, বাড়বে কমবে এরকম ভাবে একটা গ্রাফ দিবে। আর তারপর আমাদেরকে টেবিল দিবে। টেবিল এরকম থাকে, বাড়া আস্তে আস্তে বাড়ে তারপর কমে। এখন 2000 সালে যেটা কম ছিল সেটা 2005-এ এসে বেড়ে গেছে। আপনার অবশ্যই ওয়াইল ভ্যারিয়েজ ইউজ করতে হবে, কারণ আপনি এক জায়গায় দেখাবেন বাড়তেছে, আরেক জায়গায় দেখাবেন কমতেছে। এক জায়গায় দেখাবেন অনেক বেশি ছিল, আরেক জায়গায় দেখাবেন অনেক কম ছিল। সো এই দুইটা ওয়ার্ড মাস্ট। If you want to achieve a good band score in writing task 1, you must use while or whereas. আচ্ছা, এখন আমি একটু কমার ব্যাপারটা দেখাবো, যে কখন কমার ইউজেসটা হয়। ওকে, কমাটা, ইয়েস মিস্টার মশিউর রহমান। আচ্ছা, গ্রাফের ব্যাপারে একটু কথা ছিল, মানে ওইখানে গিয়ে আমরা যেন রিপিটেশন না হয়, যেন ফার্স্টে হোয়াইল বলবো এরপরে হোয়াইল অবভিয়াসলি, অবভিয়াসলি। আমি যদি আমার এলআর লেক্সিক্যাল রিসোর্স ভালো করতে চাই, এলআর নিয়ে বলছিলাম আগের ক্লাসে, যখন যদি ভালো করতে চাই তাহলে আমার ভ্যারাইড ভোকাবুলারি দিতে হবে। এই জন্যই এই দুইটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, এক জায়গা হোয়াইল এক জায়গা ওয়ারেস। আপনার আইএলসে হোয়াইল ওয়ারেস টাইম রিলেটেড বা কন্ট্রাস্ট রিলেটেড এইগুলা নিয়ে মার্ক কাটবে না, বিলিভ মি। বাট আমি বলে দিলাম শুধুমাত্র জানার জন্য, একটু ডিটেইল জেনে রাখেন তাহলে একটু ইজি লাগবে। বাট এগুলোর জন্য আপনার খুব বেশি মার্ক কাটবে না, কারণ আপনি আইএলটিএস এর রাইটিং টাস্ক মানে কি দেখাবেন। সাপোজ একটু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, একটা বাড়া একটা কমা, তার মানে এখানে সলিড কন্ট্রাস্ট হচ্ছে, এখানে টাইম রিলেটেড কন্ট্রাস্ট হচ্ছে না। আর সলিড কন্ট্রাস্ট হইলে আপনি তো হোয়াইল ইউজ করতে পারেন, হোয়াইলও ইউজ করতে পারেন। টাইম রিলেটেড হইলে একটু হোয়াইল ইউজ করলে ভালো দেখায়। এখন টাইম রিলেটেড কন্ট্রাস্ট তো আমরা এখানে করব না, তো এই জন্য হোয়াইল হোয়াইল দুইটা যে কোনো একটা ইউজ করলেই হবে। ওকে। ওকে, আচ্ছা। সো এখন বলছিলাম একটু পাংচুয়েশনের ব্যাপারটা একটু দেখবো, কখন কমা কোথায় হবে দেখি একটু। এটা হচ্ছে সেম, আমরা যদি হোয়াইলটা আগে দেই, আগে বসাই, ফার্স্ট ক্লজের পরে কমা বসবে। আর মাঝখানে দিলে আগের বার বলছিলাম কি কমা হবে না, বাট ওয়েন ইউ ইউজ হোয়াইল অর হোয়ারেস আমার অবশ্যই এই দুইটার আগে কমা দিতে হবে, ম্যান্ডেটরি। ওকে, সো যখন হোয়াইল অর হোয়ারেস সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন কমা দিতে হবে। আর যখন আমি অন্যান্য সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সেন্টেন্স লিখবো তখন আমার কমা দেওয়ার দরকার নেই। এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। যখন আমি একটা কনজাংশন দিয়ে সেন্টেন্স শুরু করব তখন হোয়াইল হোয়ারেস বাদে অন্যগুলো হইলে আমার হোয়াইল হোয়ারেস সহ সব জায়গাতে আমার কমা দিতে হবে। যদি আমি একটা শুরু করি যে কোনো একটা কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু করি, আমার কমা দিতে হবে। বাট মাঝখানের ক্ষেত্রে শুধুমাত্র মাঝখানে যদি আমরা বসাই কনজাংশনটা, তাহলে হচ্ছে হোয়াইল হোয়ারেসের জায়গায় আমার কমা বসাইতে হবে এই ওয়ার্ডটা লেখার আগে। আর বিকজের ক্ষেত্রে আমাদের দরকার নাই, যেটা কিনা কিছুক্ষণ আগে একটু দেখায় আসছি। এই বিকজের ক্ষেত্রে বিকজ যদি আমরা মাঝখানে বসে আমাদের কমার দরকার নাই। আসলে কমাটার কাজ কি? কমাটার কাজ হচ্ছে মূলত কন্ট্রাস্ট ইনফরমেশনকে আলাদা করা। বিকজে তো আমরা কন্ট্রাস্ট ইনফরমেশন দেই না, আমরা রিজন দিই। সো রিজনের ক্ষেত্রে আমাদের আলাদা করার দরকার নাই। হোয়াইল হোয়ারেজ আমরা কি করি? কন্ট্রাস্ট দিই। সো কমার কাজ যেহেতু কন্ট্রাস্ট ইনফরমেশনকে গুছায় দেওয়া আমাদের কাছে, সো হোয়াইল আর হোয়ারেজের ক্ষেত্রে যখন আমরা মাঝখানে বসাবো তখন কমাটা দিতে হবে ম্যান্ডেটরিলি। আচ্ছা, এখন পর্যন্ত যা যা বললাম, কারো কোনো কনফিউশন পাংচুয়েশন মার্ক নিয়ে বা যে কোনো কিছু নিয়ে? এনি কনফিউশন এনিওয়ান? যদি বুঝতে পারি তাহলে একটু আন্ডারস্টুড লিখে দেই চ্যাট বক্সে সবাই, তাহলে আমি বুঝবো যে না সবার কাছে বোধগম্য হয়েছে ব্যাপারটা। আর যদি কোনো স্পেসিফিক জায়গায় আমার রিপিট করা লাগে তাহলে একটু বলে দেয়। আর যদি সবাই বুঝতে পারি ক্লিয়ারলি তাহলে একটু আন্ডারস্টুড লিখে দেন, তাহলে আমি পরের টপিকে যাব। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছে ব্যাপারটা। আসলে আমরা এগুলা জানি, ছোটবেলায় সব পড়ে আসছি, আবার একটু মনে করাই দিলাম আর কি। ছোটবেলায় আসলে লেখ ছিল ই কমার ব্যাপারটা, হোয়াইল হোয়ারেজ ডিফারেন্সটা, এগুলো আমাদের একটু বলা হইতো না। তো এগুলো এখন একটু ক্লিয়ার হয়ে নিলাম। এগুলো আমরা মোটামুটি ছোটবেলায় দেখে আসছি সবাই।
এখন জাস্ট আমি যেটা করে দিব সেটা হচ্ছে অর্গানাইজ করে দিব। আইএসএ আপনার এফোর্টটা অনেক বড় একটা বিষয়। আমি জাস্ট অর্গানাইজ করে দিব যে আপনার এই বক্সের মধ্যে থাকা লাগবে, বক্সের বাইরে যাওয়ার দরকার নাই। সো বক্সের এই বাউন্ডারিগুলো আমি একটু বলে দিব, এটুক পর্যন্ত থাকলেই হবে। গ্রামার লাগবে এতটুকু, লিসেনিং এতটুকু, রিডিং, রাইটিং, স্পিকিং, এই জিনিসগুলো আমি একটু দেখাই দিব। আপাতত গ্রামার নিয়ে আসি, তারপরে মডিউল ওয়াইজ প্রত্যেকটা মডিউলে আমরা মাস্টারি করে ফেলবো। ওকে, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখবো এখন। এটা হচ্ছে একদম রাইটিং টাস্কের একটা এক্সাম্পল। সাপোজ আমাদের রাইটিং টাস্ক 1-এ সামারি লেখা লাগে, সামারি। সো এই সামারিতে ওভারঅল দেওয়াটা ম্যান্ডেটরি। Overall, the number of car owners in the city increased steadily over the 20-year period, while the percentage of people using public transportation decreased. So এই যে একটা সামারি, এই সামারিতে আমরা হোয়াইলের ইউজেসটা করলাম। এখানে ঘটনাটা কি করছে? নাম্বার অফ কার ওনার্স ইন দ্য সিটি, কার ওনারদের নাম্বারটা কি হয়েছে? স্টেডিলি ইনক্রিজড, বাড়ছে। স্টেডিলি মানে আস্তে আস্তে বাড়া, গ্র্যাজুয়ালি মানে বা র্যাপিডলি মানে ঠাস করে বাড়া। তো এগুলো আমরা একটু দেখবো রাইটিং এর ক্লাসে। তো এই যে নাম্বারটা ইনক্রিজ হয়েছে 20 years পিরিয়ডে, ওয়াইল দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন ডিক্রিজ, যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে তাদেরটা ডিক্রিজ হচ্ছে। বাড়ছে কমছে, সুন্দর মতো হোয়াইল আমরা দিয়ে দিচ্ছি, কন্ট্রাস্ট করছি, ফাইন। সো এই জিনিসটা আমি অন্য কিছু দিয়ে বলতে জীবনও পারতাম, আমার সম্ভব হইতো। দো দিয়ে আমি বলতে পারতাম, দো দিয়ে আমার জন্য ডিফিকাল্ট হইতো, বাট হোয়াইল দিয়ে কিন্তু ইজিলি আমরা বলতে পারতেছি। পরে কি, whereas car ownership saw a significant rise, the use of bicycle remained relatively stable throughout the same period. কার ওনারশিপ সিগনিফিক্যান্ট একটা রাইজ দেখছে, অনেক বেশি ছিল, আর বাইসাইকেল হচ্ছে রিমেন রিলেটিভলি স্টেবল। বাইসাইকেল বাড়ে নাই কিন্তু কার ওনারশিপ বাড়ছে। তো এই যে ওয়ারেজ দিয়ে একটা লাইন, দুইটাই সুন্দর কন্ট্রাস্ট করলো, সলিড কন্ট্রাস্ট। ওকে, সো আমরা যখন আইএলটিএস এর রাইটিং এ আমি একটু রিক্যাপ করে দেই। যখন আমরা যে কোনো সেন্টেন্স লিখবো, আপনি চোখ বন্ধ করে হোয়াইল, হোয়ারে দুইটা দিয়ে লিখতে পারেন। ওইটা টাইম রিলেটেড নাকি কন্ট্রাস্ট রিলেটেড আপনার ওইটা দেখার দরকার নাই, কারণ আইএলটিএস সব জায়গাতেই সলিড কন্ট্রাস্টটা সবচেয়ে বেশি হবে। একদম টোটাল বিপরীত, ওইখানে একজন খাচ্ছে আরেকজন ঘুমাচ্ছে, এরকম কন্ট্রাস্ট আপনি পাবেন না, খুব কম, রেয়ার। সো হোয়াইল হোয়ারে দিয়ে যে কোনো একটা সেন্টেন্স লিখবেন, হোয়াইল দিয়ে যদি সেন্টেন্সটা শুরু করেন, এই সেন্টেন্সটার এই ক্লজটার পরে কমা দিয়ে আরেকটা ক্লজ লিখবেন। যদি একটা ক্লজ ইন্ডিপেন্ডেন্টটা আগে দেন, তাহলে হচ্ছে হোয়াইলের আগে কমাটা বসায় দিবেন আর একটা ক্লজ লিখে ফেলবেন। এই দুই রকম ভাবে হোয়াইল অর হোয়ারে আপনি ইউজ করবেন, হোয়ারেস অর হোয়াইল, এই দুই রকম ভাবে ইউজেসটা হবে। ওকে, লিখে দিলাম, আর কোনো ঝামেলা থাকার কথা না। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। হোয়াইল দিয়ে শুরু করলে কমাটা মাঝখানে, আর আগে যদি আমি একটা সেন্টেন্স দিই তাহলে হচ্ছে হোয়াইলটা মাঝখানে দিয়ে আমি কমাটা আগে দিয়ে দিব হোয়াইলের আগে। দ্যাটস ইট, আর কিছুই না। এখন আমি একটু রিয়েল এসেতে চলে যাব, একদম রিয়েল কিছু এসে। একটা প্রশ্ন ছিল, ইয়েস প্লিজ। যে সেকেন্ড লাইনে যে ডিক্রেসড ওয়ার্ডটা ছিল ওইটার পরিবর্তে যদি ইনক্রেসড থাকতো, তখন প্রবাবল কি কি কনজাংশন আমরা দিতে পারতাম? বুঝি নাই কি, আরেকবার একটু। আমাদের কার ওনার্সও বাড়তেছে, আবার পাশাপাশি পাবলিক যে ট্রান্সপোর্টেশন ওইটার ইউজেসও হচ্ছে, ইনক্রেসড হচ্ছে। যে ডিসবেসডের জায়গায় যদি ইনক্রেসড হতো, তখন হোয়াইল ছাড়া অন্য কি ইউজ করা যেত? যদি এখানে প্রশ্নটা আমি একটু বলি, যদি এখানে কার ওনার বাড়তেছে, তারপর এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনও বাড়তেছে, এরকম ইউজ করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন আমার দরকারই নেই এটা লেখার, তখন আমি কম্পাউন্ড সেন্টেন্স লিখে দিব। কারণ আমার তো সেন্টেন্সই হবে না তখন, কারণ তখন কন্ট্রাস্ট হবে না, বিপরীত হবে না। ক্লিয়ার? তখন আমি কম্পাউন্ড সেন্টেন্স লিখে দিব ইজিলি। তখন আপনি ইনফরমেশন অ্যাড করবেন, লিঙ্কার্সের ক্লাসে দেখাইছিলাম, এন্ড দি ইনফরমেশন অ্যাড করা হয়, তখন চলে যাবে এটা আরেক ফাংশনে, লিঙ্কার্সের ফাংশনে। ওকে,